বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। হেরে গেলে 2024 সালে আবারও নির্বাচনে অংশ নেবেন ট্রাম্প। ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না তিনি। যুক্তরাষ্ট্রের এক রাজ্যে সব অশ্বেতাঙ্গ নারীর জয়ের রেকর্ড। কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে সবকটি আসনে বিজয়ী। সংকটময় মুহূর্তেও যুক্তরাষ্ট্রে ঘটে চলেছে নানা ধরনের মজার ঘটনা। একটি কুকুরকে কেনটাকির মেয়র নির্বাচিত। নির্বাচন নিয়ে বার্নি স্যান্ডার্সের ভবিষ্যদ্বাণী মিলে গেছে হুবহু। 2 সপ্তাহ আগের পূর্বানুমান সত্যি হলো। অস্ট্রেলিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার 14 জন। বাংলাদেশ, উত্তর ম্যাসেডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকের নাম। আরও 7 গ্রাম দখলমুক্ত করল আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের টুইট। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের প্রতিক্রিয়ার সমালোচনা ফ্রান্সের। আঙ্কারার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকি। এবং যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞামূলক হওয়ার পর প্রথম র্যাঙ্কিং আপডেটে শীর্ষ স্থান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঝুলে আছে। ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে পরাজয়ের পথে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট প্রার্থী। এবারে নির্বাচনে হেরে গেলে তিনি 2024 সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের সাবেক পরামর্শক ব্রায়ান লাঞ্জা বলেছেন ট্রাম্প শনাক্তভাবে ফিরে আসতে পারেন। তিনি আশা করছেন সামনের নির্বাচনেও তাকে দেখা যাবে। লাঞ্জা জানিয়েছেন ট্রাম্প এবারের হাড্ডাহাড্ডি ভোটে হেরে গেলেও পরের বার ভালো সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই। তিনি বলেন 2024 সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন সেটি এখন বাইডেনের যে বয়স তার চেয়ে কম। ফলে সে সময়ে তার জন্য বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না। পরবর্তী মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের বয়স হবে 78, বাইডেন থাকবেন 81-তে। লাঞ্জা মনে করেন বাইডেন ছাড়া অন্য কেউ ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালে ট্রাম্প সহজে জয় পেতেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে 2 বারের বেশি নির্বাচন লড়তে পারবেন না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। টুইট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, সম্প্রতি যে কয়টি অঙ্গরাজ্যে বাইডেন জয় পেয়েছেন সেগুলো আইনিভাবে চ্যালেঞ্জ করব আমরা। সেখানে ভোটার এবং ভোটিং স্টেশনে কারচুপি হয়েছে। একাধিক প্রমাণ রয়েছে, সংবাদ মাধ্যম দেখুন। আমরাই জিতব। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নিউ মেক্সিকো অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো অঙ্গরাজ্য যেখানে কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে শ্বেতাঙ্গ নন এমন নারীরা সবকটি আসনে বিজয়ী হয়েছেন। নিউ মেক্সিকো রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এবার 3টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে 3 জন নারী কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ডেভ হ্যাল্যান্ড, ইয়োভেটে হেরেল এবং টেরেসা লেজার ফার্নান্দেজ। তাদের কেউ শ্বেতাঙ্গ নন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ডেভ হ্যাল্যান্ড ডেমোক্রেটিক পার্টি থেকে 2018 সালের নির্বাচনে প্রথম নারী নেটিভ আমেরিকান কংগ্রেস সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি এবারও একই কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন। তাকে পুনরায় নির্বাচিত করার জন্য নিউ মেক্সিকোর ভোটারদের ধন্যবাদ জানিয়ে এক টুইট করেছেন ডেভ হ্যাল্যান্ড। অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে এবারও নির্বাচিত হয়েছেন ইভেট হ্যারেল। তিনিও একজন নেটিভ আমেরিকান ও চেরোকি জাতিগোষ্ঠীর সদস্য। এছাড়া তৃতীয় নারী কংগ্রেস সদস্য হলেন তেরেসা লেহার ফার্নান্দেজ। তিনি একজন হিস্প্যানিক আমেরিকান। রাজ্যটিতে প্রতিনিধি পরিষদের আসন 3টি।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্যদের মেয়াদ 2 বছর। এবার প্রেসিডেন্ট নির্বাচন ও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের 35টি আসন ছাড়াও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসনে নির্বাচন হয়েছে। চূড়ান্ত ফলাফল না আসলে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ উৎকণ্ঠা যেন কাটছেই না। কি হতে যাচ্ছে, কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে জল্পনা কল্পনা কাটছেই না। কখনো মনে হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতবেন, আবার কখনো মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পও জয়ী হতে পারেন। এমন সংকটময় মুহূর্তেও যুক্তরাষ্ট্রে ঘটে চলেছে নানা ধরনের মজার ঘটনা। একটি কুকুরকে কেন্টাকির মেয়র নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উইলবারের বয়স 6 বছর। সে একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী 4 বছর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে। উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক অ্যামি নেল্যান্ড বলেছেন, 500 কম অধিবাসী এই ছোট্ট শহরটিতে কখনোই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। একজন স্থানীয় বাসিন্দা 1990-এর দশকে প্রস্তাব করেন যে সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি, তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক। সেই 90-এর দশক থেকেই এই রীতি চলে আসছে। র্যাবিট হ্যাশে প্রথম যে কুকুর মেয়র নির্বাচিত হয় তার নাম ছিল গুফি। এরপর মোট 5 বার ওই শহরে বিভিন্ন কুকুর মেয়র হিসাবে নেতৃত্ব দিয়েছে। অ্যামি নেল্যান্ড জানান, উইলবার তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সাথেই নিয়েছে, তবে নতুন মেয়রকে তার পেটে এবং কানে নিয়মিত আদর করতে হয়। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘিরে সারা বিশ্বে আগ্রহ নিয়ে বসে আছে। ভোট চুরির অভিযোগ এনে পুরো নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বড় বড় মিডিয়ার সমর্থন, বিশাল অর্থের লেনদেন এবং বড় বড় প্রযুক্তি জো বাইডেনকে প্রেসিডেন্ট বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নির্বাচন নিয়ে প্রবীণ ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্সের ভবিষ্যদ্বাণী মিলে গেছে হুবহু। 2 সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তিনি যেমনটি পূর্বানুমান করেছিলেন ঠিক তেমনটি ঘটেছে। এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রার্থী ছিলেন বার্নি, কিন্তু পরে সরে দাঁড়ান। গত মাসে জিমি ফ্যালনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারমন্টের সিনেটর বলেছিলেন যে ট্রাম্প ভোটের রাতেই ভিত্তিহীন জয় দাবি করতে পারেন এবং ডাক ভোট গণনা শুরু হলে ফল ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের পক্ষে চলে আসবে। সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল নিয়ে মতামত জানিয়ে বার্নি আরও বলেছিলেন, ভোট গণনা শুরু হওয়ার পরে কেমন টানটান পরিস্থিতি তৈরি হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে তা নাটকীয় মোড় নিতে পারে এবং তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন হতে পারে। কাকতালীয়ভাবে বার্নির সেই ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে বাস্তবের সঙ্গে, একেবারে অক্ষরে অক্ষরে। সেই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। গত 24 ঘন্টায় অন্তত 2,70,00,000 দর্শক সেটি দেখেছেন। বার্নি স্যান্ডার্স বলেছিলেন, কারণ যাই হোক না কেন, বিভিন্ন সমীক্ষা থেকে মনে হচ্ছে এবারের ভোটে ডেমোক্র্যাট সমর্থকদের অধিকাংশ পোস্টাল ব্যালটে ভোট দেবেন। পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগানের মতো অনেক অঙ্গরাজ্যে প্রচুর পরিমাণে ডাক ভোট পড়তে পারে, আর লাইনে দাঁড়িয়ে যারা ভোট দেবেন তাদের অধিকাংশ রিপাবলিকান সমর্থক হওয়ার সম্ভাবনা। বাস্তবে ঠিক তাই হয়েছে। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, কোটি কোটি মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তো জিতেই গিয়েছি, অথচ তখনও কয়েক লাখ ভোট গণনা বাকি, যার মধ্যে একটা বড় অংশ ডাক ভোট। অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় গত মঙ্গলবার 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিকও রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারদের বয়স 18 থেকে 28 বছরের মধ্যে। 18টি বাড়ি তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। গত সোমবার এক বন্দুকধারী ভিয়েনায় গুলি চালিয়ে 4 জনকে হত্যা করে। এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS। তাদের পক্ষ থেকে দায় স্বীকার করে টেলিগ্রামে ছবিসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। হামলার ঘটনায় গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নিহামার জানান, গ্রেপ্তারকৃত প্রায় সবারই অভিবাসনের ইতিহাস আছে। মোবাইল ফোনের ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় সোমবার ভিয়েনায় বন্দুকধারী একাই ওই 4 জনকে হত্যা করে। তবে এ নিয়ে অস্ট্রিয়ার গোয়েন্দা বাহিনী নানা বিভ্রান্তির মধ্যে ছিলেন বলেও জানান তিনি। ভিয়েনার পুলিশ প্রধান গেরহার্ড
পুয়াস্টেল জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বাংলাদেশ, উত্তর ম্যাসেডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। বন্দুকধারী একাই হামলা চালিয়েছে বলে জানা যায়। তবে হামলার এই ঘটনা নিয়ে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মধ্যে গোয়েন্দা তথ্য নিয়ে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। বিতর্কিত নাগরোনো কারাবাখ অঞ্চলের আরও 7টি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সৈন্যরা জিব্রাইল কাউন্টির মিরাক ও কাউদার গ্রাম, জাঙ্গিলান কাউন্টির মাশহাদি, ইসমাইলি ও শাফি বিকলি গ্রাম এবং কাবাদেলি কাউন্টির বাশারাত, কারাকিশলির ও কারাচেনলি গ্রাম আর্মেনিয়ার দখলমুক্ত করেছে। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরোনো কারাবাখ অঞ্চলে অপর 8 গ্রাম আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। 27 সেপ্টেম্বর থেকে নাগরোনো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগরোনো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম নিয়ে মন্তব্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ফ্রান্স। এরদোয়ানের প্রতিক্রিয়াকে সহিংসতার ঘোষণা উল্লেখ করে আঙ্কারার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভস লে ড্রিয়ান বলেন, এরদোয়ান নিয়মিত যা বলছেন তা সহিংসতার ঘোষণা এবং ঘৃণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ইমানুয়েল ম্যাক্রো। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন এরদোয়ান। কয়েকদিন পর এরদোয়ান আরও বলেছেন, ফ্রান্স সহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করতে চায়। তুরস্ক জানিয়েছে, তুরস্কের জাতীয়তাবাদী গোষ্ঠী গ্রে ওলফসকে নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ সম্ভাব্য কঠোর উপায়ে নেওয়া হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু যে ফ্রান্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তা না, পুরো ইউরোপের সংহতিকে আক্রমণ করা হচ্ছে। আমরা চাই তুরস্ক তাদের এই যুক্তি প্রত্যাহার করুক। তিনি আরও বলেছেন, ইউরোপিয়ান কাউন্সিল ইতোমধ্যে তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন তুরস্কের জন্য নিষেধাজ্ঞা এড়ানোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত সমর্থকরা জড়ো হন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমেও কথা বলেন। গত 29 অক্টোবর নিষেধাজ্ঞামূলক হয়েছেন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে 1 বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশে ফিরে বিসিবির প্রস্তাবিত টি20 টুর্নামেন্টে খেলবেন সাকিব। এর আগে তার টিমের অনুশীলনেও অংশ নেবেন। এদিকে গত 29 অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র্যাঙ্কিং আপডেটে নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 72 রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।